নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 10ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? 2025 সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কারা পেয়েছেন? সঠিক উত্তর হলো জন ক্লার্ক, মিশেল এইচ ডেবোরেট এবং জন এম মার্টিনস। এই নামগুলো আপনাদের মুখস্থ করতে একটু অসুবিধা হবে, কিন্তু বারবার রিভাইজ করে আপনি নামগুলো মুখস্থ করতে পারেন। মনে রাখবেন যে এখন কন্টিনিউ, যেমন কালকে একটা নোবেল পুরস্কার হয়েছে, আজকে একটা হয়েছে, বিগত 2-3 দিন ধরে আমি কন্টিনিউ নোবেল পুরস্কারগুলো দিতে থাকবো। আপনারা বারবার রিভাইজ করে এগুলি মুখস্থ করুন। এই ফিজিক্সের যে নোবেল পুরস্কার পেয়েছেন, তারা এমন একটি ঘটনার আবিষ্কার করেছেন যেখানে একটি ছোট্ট কোয়ান্টাম কণার পয়েন্ট থেকে অন্য একটি পয়েন্টে যাওয়ার মতো আচরণ যেন বড় বড় বস্তুতে ঘটতে পারে। মানে একটা বস্তু একটি কোয়ান্টাম সেক্টর থেকে আরেকটা কোয়ান্টাম সেক্টরে দ্রুত গতিতে চলে যেতে পারে। একে বলে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং। এই বিষয়ে এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে ডান দিকের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই 3 বৈজ্ঞানিক যারা পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছে। এবার নোবেল পুরস্কার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নোবেল পুরস্কারটি গঠন করা হয়েছিল আলফ্রেড নোবেলের নামে, যিনি ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। প্রথমবার এই নোবেল পুরস্কার 1901 সালে দেওয়া হয়। এই নোবেল পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেগুলি হলো ফিজিক্স মানে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে রসায়ন, ফিজিওলজি অর মেডিসিন মানে চিকিৎসা বিজ্ঞান, লিটারেচার মানে লেখন ক্রিয়া, পিস মানে শান্তি, আর ইকোনমিক্স মানে অর্থনীতি। এই যে প্রাইজগুলি দেয়া হয়, এগুলি স্টকহোম সুইডেনে দেয়া হয়, তবে সমস্ত প্রাইজ স্টকহোমে দেয়া হয় না। পিস প্রাইজটি নরওয়ের ওসলোতে দেয়া হয়। এতে একটি গোল্ড মেডেল, একটি ডিপ্লোমা ও একটি অ্যাওয়ার্ড দেয়া হয়। একটি নোবেল পুরস্কার ম্যাক্সিমাম 3 জন মিলে ভাগ করতে পারে। ভারতের প্রথম নোবেল পুরস্কার যিনি পান তিনি হলেন রবীন্দ্রনাথ টেগর। তিনি লিটারেচারের জন্য নোবেল পুরস্কার 1913 সালে পেয়েছিলেন। এবং প্রথম মহিলা মাদার টেরেসা, যিনি 1979 সালে পিসের নোবেল পুরস্কারটি ভারতবর্ষের জন্য প্রথম পান। পরের প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে ডিআরডিও কোন নতুন স্ট্যান্ডার্ড লঞ্চ করেছে, যা সামরিক যোগাযোগ ব্যবস্থার জন্য ভারতে প্রথম জাতীয় সফটওয়্যার স্ট্যান্ডার্ড? সঠিক উত্তর হলো IRSA স্ট্যান্ডার্ড 1.0। এটি এক ধরনের অসামরিক এবং সামরিক দুই বিষয়েই কাজ করবে। এবার ডিআরডিওর বিষয়ে জেনে নেওয়া যাক। ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো নয়াদিল্লি এবং বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান হলেন ডক্টর সমীর ভি কামত। পরের প্রশ্নটি হলো, ভারত 2026 সালের মধ্যে মারিন স্টিউয়ার্ডশিপ কাউন্সিল MSC সার্টিফিকেশনের পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সার্টিফিকেশনের ফলে ভারত মৎস্য খাতে আয় কত শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে? সঠিক উত্তর হলো 30%। ভারতবর্ষ আত্মনির্ভর ভারত হওয়ার দিকে এগিয়ে চলেছে এবং এটি তারই একটি পদক্ষেপ, যাতে ভারত মৎস্য নির্যাত এবং মৎস্যজাত দ্রব্য নির্যাতে তার নির্যাত অংশ 30% বাড়াতে পারে এবং আয়কে বৃদ্ধি করতে পারে। পরের প্রশ্ন, সবকি যোজনা সবকা বিকাশ থিম নিয়ে অক্টোবর 2025-এ পিপলস প্ল্যান ক্যাম্পেইন PPC 2025-26 অভিযানটি কোন মন্ত্রক চালু করেছে? সঠিক উত্তরটি হলো পঞ্চায়েতি রাজ মন্ত্রক, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। এবার পঞ্চায়েতি রাজ নিয়ে একটু জেনে নেওয়া যাক। এটি সংবিধানের 9ম খণ্ডের অংশে আছে, অর্থাৎ 9th শিডিউলে আছে। প্রবন্ধ আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত, যেটা পঞ্চায়েতি রাজ সম্বন্ধে সম্পর্কিত। এবং পঞ্চায়েতি রাজকে 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়। পরের প্রশ্ন হলো, 2025 সালে ইউপিআই লেনদেনের জন্য বায়োমেট্রিক ও ওয়্যারেবল গ্লাস রেকগনাইজেশন প্রণালীকরণ চালু করেছে নিচের কোন সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংক? অর্থাৎ আপনারা যে ইউপিআই পেমেন্টটি করেন,
এটা সবসময় আপনারা পিন দিয়ে অথেন্টিফাই করেন, কিন্তু এখন আপনারা এটি মোবাইলের বায়োমেট্রিক অথবা আপনারা যে স্মার্ট ওয়াচ পরেন, স্মার্ট রিং অথবা স্মার্ট যে গ্লাসেস পরেন, সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন দিয়েও আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তো এটি যে সংস্থা চালু করছে সেটি হলো ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক ও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার আমরা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক নিয়ে একটু তথ্য জেনে নিই। রিজার্ভ ব্যাংকের স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935, যেটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী স্থাপিত হয়েছিল। এর সদর দপ্তর হলো মুম্বাই, মহারাষ্ট্রে, এবং বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। ইনি 26তম আরবিআই গভর্নর। পরের প্রশ্ন, সাম্প্রতিক আবিষ্কার অনুযায়ী সল্টলেকের সেন্ট্রাল পার্ক বনবিতানে কোন নতুন বোলতা প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যা ভারতের মাত্র 7ম বোলতা প্রজাতি হিসাবে চিহ্নিত? অর্থাৎ আমাদের কলকাতার পাশে যে সল্টলেকে আছে সেখানে সেন্ট্রাল পার্ক বনবিতান নামে যে উদ্যানটি আছে সেখানে একটি নতুন বোলতা প্রজাতির আবিষ্কৃত হয়েছে। এটি ভারতের 7 নম্বর বোলতা প্রজাতি। এছাড়া ভারতে 6 প্রকারের আরো বোলতা দেখা যায়। এর সঠিক উত্তর হলো নেসোলিনেক্স বনবিতানে। নেসোলিনেক্স বনবিতানে। এটি পশ্চিমবঙ্গের প্রশ্ন। তো পশ্চিমবঙ্গ ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন সিবি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল, এবং পশ্চিমবঙ্গের শোক দামোদর নদীকে বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে কোন উপ-গভর্নরের নেতৃত্বে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিয়ারকর্প এর ফরেক্স রিটেল প্ল্যাটফর্মকে ভারত বিল পেমেন্ট সিস্টেম এর সঙ্গে যুক্ত করার একটি পাইলট প্রকল্প চালু করেছেন? এর সঠিক উত্তর হলো টি রবিশঙ্কর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 4 জন উপ-গভর্নর আছেন, তার মধ্যে থেকে টি রবিশঙ্কর একজন। আপনারা যে রিজার্ভ ব্যাংকের 4 জন উপ-গভর্নর তাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা না জানেন গুগল করে জানাবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার রিজার্ভ ব্যাংক ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। এর হেডকোয়ার্টার হলো মুম্বাই, মহারাষ্ট্রে, এবং এর গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা, যিনি 26তম গভর্নর। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিংহ কোন অনুষ্ঠানে ভারতীয় প্রতিনিধিমণ্ডলের নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয় লাল সূচি রোডম্যাপ উদ্বোধন করেছেন? এর সঠিক উত্তর হলো IUCN, বিশ্ব সংরক্ষণ কংগ্রেস, আবুধাবি। এখন এই প্রোগ্রাম আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন আবুধাবির ব্যাপারে জেনে নেওয়া যাক। আবুধাবি ইউনাইটেড আরব আমিরাতের অংশ। তো চলুন ইউনাইটেড আরব আমিরাত ব্যাপারে একটু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। ইউএইর রাজধানী হলো আবুধাবি। এর মুদ্রা হলো দিরহাম, এবং এর রাষ্ট্রপতি হলেন শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নেহান। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গডকরি 2025 সালে কোন লক্ষ্য উল্লেখ করেন যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব অর্জন করার পরিকল্পনা রয়েছে? এর সঠিক উত্তর হলো 2027 সালের মধ্যে ইউনাইটেড স্টেট ডলার 5 ট্রিলিয়ন অর্থনৈতিক আকার, অর্থাৎ ভারতের 5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার যে স্বপ্ন, সেটি 2027 সালের মধ্যে ভারতবর্ষ অ্যাচিভ করবে। ভারতের যাত্রী ও বাণিজ্যিক যানবাহন বাজার, যেটা এখন প্রায় 22 লাখ কোটি টাকার আকার নিয়েছে, সেটা অলরেডি জাপানের বাজারকে পিছন দিকে ছেড়ে তৃতীয় বৃহত্তম যানবাহন বাজার হয়ে গেছে। অর্থাৎ ভারত অটোমোবাইল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি এখন বিশ্বের 3 নম্বর স্থানে এসে দাঁড়িয়েছে। পরের প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে চেন্নাই উপকূলে অনুষ্ঠিত 10ম ন্যাক পোলরেক্স এক্স ও 27তম NOSDCP মহড়া প্রস্তুতি সম্মেলন কে আয়োজন করেছে? এর সঠিক উত্তর হলো ভারতীয় উপকূল রক্ষা বাহিনী, অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডস। এবার ইন্ডিয়ান কোস্ট গার্ডের ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান কোস্ট গার্ডের স্থাপনা হয়েছিল 18ই অগস্ট 1978। এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে, এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে 1 ফেব্রুয়ারিতে উদযাপন করা হয়, 1 ফেব্রুয়ারিতে উদযাপন করা হয়। পরের প্রশ্ন, 2025 সালে বিশ্বের রপ্তানি বৃদ্ধির হার 2.5% হলেও ভারতের রপ্তানি বৃদ্ধির হার কত শতাংশ, যা বিশ্বের তুলনায় অনেক বেশি? অর্থাৎ ওভারঅল বিশ্বের যে রপ্তানির হার তার থেকে ভারতবর্ষের যে রপ্তানি হার সেটা অনেক বেশি। সেটির সঠিক উত্তর হলো 7.1%। অর্থাৎ সারা বিশ্ব মিলে
2.5% রপ্তানি করেছে, কিন্তু ভারতবর্ষ একা ওই পুরো রপ্তানির 7.1% অধিগ্রহণ করেছে। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো 93তম ভারতীয় বায়ুসেনা দিবস কত তারিখে উদযাপিত করা হয়েছে? এই প্রশ্নের 4টি অপশন দেয়া রইল, আপনারা এর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা না জেনে থাকেন তাহলে গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল করে কমেন্ট বক্সে লিখে জানাবেন, কিন্তু অবশ্যই লিখে জানাবেন। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি হওয়ার আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? এর সঠিক উত্তর হলো মহারাষ্ট্র। রাধাকৃষ্ণন মহাশয় উপরাষ্ট্রপতি হওয়ার আগে মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।